তো এখনো পর্যন্ত আমরা দেখেছি ইমসল সঞ্জয়কে দেখে কাঁদছে, আর এদিকে সঞ্জয় ভাবছে যে আমাকে দেখে ও কাঁদছে কেন। তাই ইমসলকে আমরেলাতে কভার করার পর সে জিজ্ঞাসা করে যে তুমি কাঁদছো কেন, কিন্তু ইমসল চুপ করার নামই নিচ্ছিল না, উল্টে এই কথা শুনে সে আরো কাঁদতে শুরু করে। তাই আশপাশে দাঁড়িয়ে থাকা বাকি স্টুডেন্টরা বলতে থাকে যে এই ছেলেটা মেয়েটাকে কাঁদাচ্ছে কেন। সঞ্জয় বলে যে না না, এরকম কিছু নয়, তোমরা ভুল ভাবছো। তারপর সে ইমসলকে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। দেন আমরা দেখি দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছে এবং ভাবছে কি কথা বলা যায়। ইমসল বারবার সঞ্জয়কে দেখছে যে এত হ্যান্ডসাম ছিল, যার মানে সঞ্জয় তার 19 বছর বয়সে এরকম দেখতে ছিল। এদিকে সঞ্জয় ভাবছে আমার দিকে এরকম ভাবে বারবার কেন তাকাচ্ছে। তাই সঞ্জয় তাকে নিজেই জিজ্ঞাসা করে যে যখন যখন তুমি আমাকে দেখো তুমি কাঁদো কেন, আর তুমি আমাকে কিভাবে জানো। তখন ইমসল বলে যে আমার নাম ইমসল, এবং আমি যখনই তোমাকে দেখি তখনই আমার কুকুরের কথা মনে পড়ে যায়, আর তাই আমি খুব ইমোশনাল হয়ে পড়ি। সঞ্জয় তো অবাক হয়ে যায় যে আমি কি একটা কুকুরের মতো দেখতে। ইমসলও খুব এম্বারেসিং ফিল করছিল যে এসব আমি কি বলছি। তারপর সে বলে আমার ডগ অটার খুব সুইমিং পছন্দ করতো, ঠিক তোমার মতো, তাই তুমি আমাকে সবসময় তার কথাই মনে করিয়ে দাও। তখন সঞ্জয় ইমসলের এসব ফালতু কথাকে ইগনোর করে তার ঘড়িটাকে ফেরত দিতে যায়, কালকের ব্যাপারে জিজ্ঞাসা করতে করতে যে তুমি আমাকে কালকে ঠিক কি ব্যাপারে কথা বলছিলে। তো এটা শুনে ইমসল যখন মনে করে যে সে ঠিক কালকে কি উল্টোপাল্টা কথা বলেছিল, তাই এখন কোনো কথার উত্তর নেই তার কাছে। তাই সে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। তারপর সে যখন ক্লাসে আসে তখন সে পুরানো বন্ধুদেরকে দেখে অনেক খুশি হয়। আসলে কাল সঞ্জয়কে দেখার জন্য অন্য কাউকে সে লক্ষ্য করেনি ভালো করে। আজ তাই এত বছর পর আবার সেই পুরানো বন্ধুদের দেখে সে আজ খুব খুশি, এবং সবাইকে জোরে জোরে হাই হ্যালো করতে থাকে, এবং তার শত্রুদের সঙ্গেও সে ভালোভাবে কথা বলতে থাকে। বলে যে তোর নাম তো লুসি তাই না, আর তোরা দুজন তো এই ক্লাসের টপার ছিলি, আর হ্যাঁ তোকে আমি কি করে ভুলতে পারি, তুই তো সবচেয়ে সুইট ছিলি। ক্লাসের সবাই তো অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে যে আসলে এর হয়েছেটা কি, এমন ব্যবহার সে কেন করছে। তারপরে আমরা হিরণজিকে দেখতে পাই যে আসলে ইমসলের বন্ধু। ইমসল তো তার গাল ধরে তার স্কিনের অনেক প্রশংসা করতে থাকে যে স্কুল টাইমে তোর ফেস কত সফট ছিল, কিন্তু হিরণজি তো ইমসলের উপর রেগেছিল যে কালকে তাড়াতাড়ি তুই কোথায় পালিয়ে গেছিলি, পাক্কা তোর লাইফে কিছু একটা চলছে তাই না, আর আমি সেটা জানি না, কারণ কাল যখন তোর বাড়িতে আমি তোর স্কুল ব্যাগ ফেরত দিতে গিয়েছিলাম সেখানে তোকে দেখিনি, তুই স্কুল থেকে পালিয়ে গিয়েছিলিটা কোথায়। তখন সে ভাবতে থাকে যে আমি একে এবার কি বলবো। তারপর সে যখন টিচারকে দেখে তখন সে পড়ার বাহানা বানিয়ে সিটে বসে পড়ে। তারপরে আমরা দেখতে পাই একটা ডিভিডি শপ, যেটা আর কারণ নয় ইমসলের মায়ের ছিল, একটা ছোট্ট ডিভিডি দোকান, এবং সে তার কাস্টমারের সঙ্গে কথা বলছিল। তারপর যখন সে দেখে যে কিম রিয়ন নামের একজন ডিভিডি রেন্টে নিয়েছে, কিন্তু সেটা এখনো ফেরত দেয়নি, তাই সে তাকে ফোন করে ডিভিডি ফেরত চাওয়ার জন্য। তারপর মিস্টার কিম রিয়নজকে দেখানো হয় যে আসলে তার ঘরে ছিল, এবং সে আসলে সঞ্জয়ের পিতা, এবং সে বলে যে আমি কোনো ডিভিডি রেন্টে নিইনি। ইমসলের মা বলে যে আপনার ফ্যামিলির হয়তো কেউ নিয়ে থাকতে পারে, কিন্তু সে বলে না কেউ নেয়নি। তারপর ইমসলের মা ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর সেখানে একজন সমন আসে এবং বলে যে আমি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারি। দোকানে থাকা কাস্টমারটা তো বিশ্বাস করে নেয় যে সে একজন বৌদ্ধ গুরুদেব, কিন্তু ইমসলের মা আসল সত্যটা রিভিল করে যে সে কোনো সামান নয় বরং তার ছেলে। এটা দেখে তো সেই মেয়েটা বলে যে বাহ, তুমি তো খুব ভালো অ্যাক্টিং করতে পারো, তোমার অ্যাক্টিং চুজ করা উচিত। এটা শুনে তো ইমসলের ভাই খুব খুশি হয়ে যায় যে সত্যিই কি আমি খুব ভালো অ্যাক্টিং করি, কিন্তু তার মা তাকে বকে তাড়িয়ে দেয় যে যা তাড়াতাড়ি গিয়ে পড়া কর। দেন ফাইনালি আমাদের ইমসলকে দেখানো হয় যে ক্লাসরুমে বসে তার ঘড়িটার দিকে তাকিয়ে আছে, এবং সবকিছু নোটিস করার পর সে ফাইনালি বুঝতে পারে যে আমি কি টাইম ট্রাভেল করেছি, কারণ এই ঘড়িটার বাটন প্রেস করতেই সবকিছু থেমে গেছিল, এবং তারপরেই আমি এখানে চলে এসেছিলাম। এবং তাহলে কি আমি আবার একবার বাটন প্রেস করব যাতে আমি আবার ফেরত যেতে পারি, কিন্তু 1 মিনিট, আমি এখন এখান থেকে যেতে পারবো না, কারণ আমি যদি এখন এখান থেকে চলে যাই তাহলে সঞ্জয়কে প্রোটেক্ট করতে পারবো না, তার মানে আমাকে এখানে থেকে সঞ্জয়কে প্রোটেক্ট করতে হবে তার পাস্টকে চেঞ্জ করে। এদিকে ইমসলের টিচার ইমসলকে নাম ধরে ডেকে যাচ্ছে, কিন্তু ইমসল শুনতে পাচ্ছে না, সে তো তার চিন্তা ভাবনার পৃথিবীতেই সে হারিয়ে আছে। তাই পেছন থেকে যখন হিয়ঞ্জে তাকে ডাকে তখন
ভুল করে সেই বাটনটা প্রেস হয়ে যায়। তাই ইমসল তো খুব ভয় পেয়ে যায় এবং হেড ডাউন করে নেয়, কারণ সে ভাবে যে সে হয়তো আবার প্রেজেন্টে চলে আসবে। কিন্তু এরকম কিছুই হয় না, বরং তার ক্লাসমেটরা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে যে এর হয়েছেটা কি। তখন টিচার বলে যে তোর ড্রামা যদি শেষ হয়ে যায় তাহলে কি এখানে আসতে পারবি। ইমসল তো প্রবলেম সলভ করতে যায়, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। তখনই সে টিচারকে বলে যে ম্যাম আমার পেটের যন্ত্রণা হচ্ছে, এই বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু হিয়ঞ্জু তার এই ব্যবহারে অবাক হয়ে যায় যে এর হয়েছেটা কি। তারপর আমরা দেখি ইমসল আবার ছুটে ছুটে সেই বয়েজ বিল্ডিং এ চলে এসেছে এবং সিয়নজয়কে দূর থেকে প্র্যাকটিস করতে দেখে সে অনেক খুশি হতে থাকে। কি বাহ, সিয়নজয় কত হ্যান্ডসাম এবং হট। একটা কথা তো মানতেই হবে যে সিয়নজয় প্রথম থেকেই হার্ডওয়ার্কিং ছিল, কিন্তু তারপর যখনই জানালা থেকে সিগারেটের গন্ধ পায় তখনই সে খুব রেগে যায় যে কে এখানে সিগারেট খেয়ে আমার সিয়নজয়ের হেলথ খারাপ করে দিচ্ছে। তাই সে তাড়াতাড়ি বাইরে আসে এবং দেয়ালের উপর দিয়ে দেখতে থাকে যে কে আসলে সিগারেট খাচ্ছে। আমরা দেখতে পাই যে কিছু স্টুডেন্ট সিগারেট খাচ্ছে এবং এই ড্রামার আমাদের সেকেন্ড লিডের সঙ্গে মারপিট করছে, যার নাম হচ্ছে টিয়াশন, যে স্কুলে খুব পপুলার, ভালো সিঙ্গিং, ফাইটিং এবং ব্যাড বয় পার্সোনালিটির জন্য। প্রথমে তো তাদের মধ্যে অনেকক্ষণ ধরে আর্গুমেন্ট চলতে থাকে, কিন্তু শেষে মারপিট শুরু হয়ে যায়। যেমনটা বলেছিলাম, টিয়াশন খুব ভালো ফাইট করতে পারে, তাই সে একাই সবাইকে মেরে শুইয়ে দেয়। এরই মধ্যে ইমসল পাঁচিল থেকে একটা স্টুডেন্টের ওপরে লাফ মারে, এতে তো তার কোমর ভেঙেই যায়, তার সঙ্গে স্টুডেন্টারও অবস্থা খারাপ হয়ে যায়। টাইসন ইমসলকে অবাক দৃষ্টিতে দেখতে থাকে, আর এদিকে সেই ছেলেগুলো ইমসলকে উল্টোপাল্টা বলতে থাকে। তখন ইমসল ছেলেটাকে বলতে থাকে যে তুই কি দেখতে পাচ্ছিস না আমি তোর থেকে কত বড়? লাজ লজ্জা বলে কি তোদের মধ্যে কিছু নেই? আর তোদেরকে কে পারমিশন দিয়েছে এখানে স্মোকিং করার? তখন অন্য দুটো ছেলে তার কথা শুনে হাসতে থাকে, বলে দেখ এ কি বলছে, দেখ এ নাকি আমাদের থেকে বড় এবং আমাদের সাথে ঝগড়া করছে। এদিকে টাইসন ইমসলের সাহস দেখে ইমপ্রেস হচ্ছিল, কারণ ইমসল সিগারেটের বক্সও সেই ছেলেটার পকেট থেকে নিয়ে নিয়েছিল। তারপর যখন টাই দেখে যে সেখানে সেই ছেলেগুলোর বাকি বন্ধুরাও আসছে, তখন সে ইমসলকে বলে যে এখান থেকে আমাদের এবার পালানো উচিত। এই বলে সে ইমসলের হাত ধরে সেখান থেকে ছুটে পালিয়ে যেতে থাকে। সেই ছেলেগুলোও তাদেরকে ধাওয়া করে ছুটতে থাকে। দেন ফাইনালি তারা এসে এক জায়গায় লুকিয়ে পড়ে এবং তাদের হাত থেকে বেঁচে যায়। ইমসল এখনো তার ফর্মেই বলছে যে এরা বাচ্চা হয়ে কিভাবে স্মোকিং করতে পারে, কিন্তু যখন দেখে যে টাইফনও তার সামনে দাঁড়িয়ে স্মোকিং করছে তখন সে তাকে বকতে থাকে এবং তার কাছ থেকে সিগারেটের বাক্স কেড়ে নিতে থাকে। ঠিক তখনই সে টাইফনকে ভালো করে লক্ষ্য করে দেখে বলে যে তোমাকে আমার এত চেনা চেনা লাগছে কেন? মনে হচ্ছে আমি যেন তোমায় আগে কোথাও দেখেছি। তখন ইমসলের মনে পড়ে যে আরে এ তো সেই যাকে আমি একবার পার্টিতে দেখেছিলাম, আর তখন থেকেই আমি এর বিগ ফ্যান হয়ে গেছিলাম। এ তো আসলে আমার হাই স্কুল লাইফের ফার্স্ট ক্রাশ। তাই সে টাইফনকে বলে ও আচ্ছা তুমি, খুব ভালো লাগলো এত বছর পর আবার দেখা হয়ে। তখন টাইসন বলতে যাচ্ছিল যে আমরা তো কালই দেখা করলাম, কিন্তু ইমসল তো তার একটা কথাও শোনে না, বরং উল্টে আবার স্মোকিং এর ওপর লেকচার দিতে শুরু করে। তারপর টাইসন যখন দেখে যে টিচার আসছে তখন সে ইমসলের হাতে লাইটার এবং সিগারেটের বাক্স ধরিয়ে দেয় এবং বলে এগুলো তুমি রাখো, আর প্রথমবার তো তোমায় বাঁচিয়েছিলাম কিন্তু এবারে তুমি নিজেই বাঁচার চেষ্টা করো। এই বলে সে সেখান থেকে পালিয়ে যায়। ইমসল তো প্রথমে কিছু বুঝতে পারে না, কিন্তু যখনই তাকে টিচার ধরে এবং হাতে সিগারেটের বাক্স এবং লাইটারের বাক্স দেখে তাকে বকতে শুরু করে যে তুমি কি এখানে স্মোকিং করতে আসছো? তখন সে বুঝে যায় যে টাইসন আমাকে এখানে ফাঁসিয়ে পালিয়ে গেছে। ওয়েল দেখানো হয় যে টিচার ইমসলকে পানিশমেন্ট দিয়েছে পুরো স্কুলের সামনে হাত উপরে করে বসিয়ে, যাতে দ্বিতীয়বার কেউ স্মোকিং করতে না পারে। তখন ইমসল বলে যে স্যার সত্যি আমি স্মোকিং করিনি, কিন্তু টিচার তার একটা কথাও শোনে না। ঠিক তখনই সিয়নজয় এবং তার বন্ধুরা এখানে আসছে, যাকে দেখে ইমসল তার ফেস হাইড করে নেয় যাতে তাকে চিনতে না পারে। কিন্তু যখন টিচার ছড়ি নিয়ে তার চুল পেছনে করে দেয় তখন ফাইনালি সিয়নজয় তাকে দেখে নেয়। টিচার বলে যে আমি তোমাকে ক্যামেরা থেকে দেখতে পাবো, তাই এখান থেকে পালিয়ে যাওয়ার কথা একদমই ভাববে না। টিচার সেখান থেকে চলে যেতে সিয়নজয় সেখানে চলে আসে এবং ইমসলের হাত থেকে সিগারেটের বাক্স এবং লাইটার নিয়ে নেয় এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কবে থেকে স্মোকিং করা শুরু করলে? আমি তোমার ব্যাপারে এটা আশা করিনি যে তুমি এরকম কাজও করতে পারো। তখন ইমসল বলে যে না না, আমি
সিগারেট খাই না। জানি মাঝে মাঝে আমার মুড অফ হলে একটু আধটু ড্রিঙ্ক করে নি, কিন্তু তা বলে সিগারেট কখনো খাইনি আমি। বলতে বলতে ইমসল চুপ হয়ে যায়, কারণ সে তার আরো ইমেজ খারাপ করে ফেলেছে পাস্টে তার ফিউচারের ব্যাপারে বলে। ড্রিঙ্কের কথা শুনে সিয়ঞ্জয় সেখান থেকে চলে যায়। ইমসল অনেক ডাকে কিন্তু সিয়ঞ্জয় থামে না। যেতে যেতে সিয়ঞ্জয় পেছন ফিরে বলে যে সিসিটিভি খারাপ আছে, তাই তুমি এখান থেকে যেতে পারো। এটা বলে সিয়ঞ্জয় আর সেখান থেকে চলে যায়, যেটা দেখে ইমসল আরো পস্তাতে থাকে যে সিয়ঞ্জয় তার থেকে আরো দূরে চলে গেল। ওই ইমসল যখন যাচ্ছিল তখন সেখানে টাইসন চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে আমার লাইটারটা কোথা, সেইটাই আমি আনতে এসেছি। তখন ইমসল বলে যে আমি সেটা ফেলে দিয়েছি, আমি সত্যিই জানতাম না যে তুমি রিয়েল লাইফে এত খারাপ মানুষ যে আমাকে একা ছেড়ে পালিয়ে গেলে। টাইসন বলে যে আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি সেখান থেকে পালিয়ে আসতে পারোনি, তাহলে আমি কি করতে পারি? ইমসল বলে যে তুমি আমার সামনে থেকে সরে যাও, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই না। যেটা শুনে টাইসন ইমসলের আস্তে আস্তে কাছে আসতে শুরু করে এবং বলে যে অন্যদেরকে প্রোটেক্ট করার আগে নিজেকে প্রোটেক্ট করতে হয়, স্পেশালি তখন যখন দেখবে যে তোমার চারপাশের লোক বেশি আছে। এটা বলে টাইসন সেখান থেকে চলে যেতেই সেখানে একজন র্যাগিং করা মেয়ে আসে, যে সবাইকে র্যাগিং করতো, যে আবার টাইসনকে খুব পছন্দ করে, তাই টাইসনকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। ইমসলকে সামনে থেকে সরে যেতে বলে, যদিও তার আশেপাশে অনেক জায়গা ছিল, কিন্তু সে ইমসলের সামনে থেকেই যাবে। দেখে বোঝা যাচ্ছে সে ইমসলের সঙ্গে ইচ্ছে করে ঝগড়া করতে চায়। ইমসল যখন সরে না, তখন সেই মেয়েটা ইমসলকে খুব জোরে ধাক্কা মারে। ইমসল বলে যে এটা কি ব্যবহার? তখন সে বলে যে তুই নিচে বস, আমার কাছে ক্ষমা চাই। তখন পেছন থেকে আরো দুটো মেয়ে আসে। তখন ইমসলের টাইসনের কথা মনে পড়ে যে নিজেকে আগে বাঁচাতে হবে। তখন সে নিচে বসে পড়ে এবং সুলেস বাঁধতে থাকে। সেই মেয়েগুলো ভাবে যে আমরা একে ভয় দেখিয়ে দিয়েছি, তাই তারা সেখান থেকে চলে যায়। মেয়েগুলো সেখান থেকে চলে যেতে ইমসল বলে যে এই মেয়েগুলো সত্যিই খুব ভয়ানক ছিল। দেন আমরা দেখি যে হিয়ঞ্জির সাথে ইমসল লাঞ্চ করতে এসেছে। তখন হিয়ঞ্জি ইমসলকে জিজ্ঞাসা করে যে তুই আজকাল এমন অদ্ভুত ব্যবহার করছিস কেন? কিন্তু ইমসল তো তার কিছু উত্তর দেয় না, বরং জিজ্ঞাসা করে যে যদি কোনো ছেলেকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে চায় তাহলে কি করতে হবে যাতে সে আমাকে পছন্দ করে? হিয়ঞ্জু বলে যে ফার্স্ট ইমপ্রেশন ভালো হতে হবে। তখন ইমসল মনে করতে থাকে যে তার ফার্স্ট ইমপ্রেশন কতটা খারাপ ছিল। তখন ইমসল বলে ফার্স্ট ইমপ্রেশন তো একদমই ভালো ছিল না। হিয়ঞ্জু বলে তাহলে সেকেন্ড ইমপ্রেশন ভালো করতে হবে। তারপর যখন সে সেকেন্ড ইমপ্রেশনের কথা মনে করে সেটাও তার একদমই ভালো ছিল না। তখন হিয়ঞ্জু বলে যে তাহলে তো তোর গিভ আপ করে নেওয়া উচিত সেই ছেলেটার কাছ থেকে। বাই দ্য ওয়ে, সেই ছেলেটা কে? তোর ক্রাশ টাইফুনই তো? কিন্তু যখন ইমসল বলে না সে নয়, তখন হিয়ঞ্জি শকড হয়ে যায়। হিয়ঞ্জি বলে তুই এত তাড়াতাড়ি অন্য কাউকে কি করে পছন্দ করিস? তুই তো কালকেই তাকে প্রপোজ করলি। যেটা শুনে তো ইমসল পুরোই অবাক হয়ে যায় যে কি কাল? ঠিক তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় কি কিভাবে ইমসল টাইসনের কাছে এসেছিল এবং তাকে বলে যে যখন থেকে আমি তোমাকে গান গাইতে দেখেছি তখন থেকে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। যেটা বলে ইমসল টাইফুনকে কিছু লাভ লেটার এবং গিফট দিতে যায় যাতে টাইসন সেগুলো অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু টাইসন তো কিছুই বলে না, শুধু চুপচাপ তার দিকে তাকিয়েছিল। ঠিক তখনই সেখানে সেই মেয়েগুলো চলে আসে যাদের মধ্যে একজন টাইসনকে পছন্দ করে। তারা তাকে মারতে আসছিল, তাই ইমসল ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাড়াহুড়ো করে পালিয়ে যেতে তার লেটারটা সেখানে পড়ে যায়, যেটা টাইসন কুড়িয়ে নেয় এবং ইমসল পাঁচিল টপকে পালিয়ে যায় এবং বলে যে আমি খুব জোর বেঁচে গেছি আজ। এবার আমরা প্রেজেন্টে দেখি যেখানে ইমসল সেই লেটারটা রিড করছে যেটা সে টাইসনকে লিখেছিল। মানে এটা হচ্ছে সেই লেটারের ড্রাফট লেটার। লেটারটাতে লেখা ছিল সব তারা আকাশ থেকে ভ্যানিশ হয়ে গেছে কারণ সেগুলো তোমার চোখে নেমে এসেছে, তাই তুমি এত সাইন করছো যে আমি তোমার চোখের দিকে চোখ রাখতে পারছি না। লাইনগুলো পড়ে ইমসলের নিজেরই খুব লজ্জা লাগছিল, তাই সে বলে আমি এত ক্রিঞ্চ লাইন কিভাবে লিখতে পারি? আমি কি এখানে একদিন আগে আসতে পারতাম না এইসব হওয়ার আগে, যাতে এইগুলো হওয়াতে আমি আটকাতে পারতাম? তখন ইমসলের ভাই সেখানে চলে আসে এবং লেটার পড়ে তার খুব মজা ওড়াচ্ছিল, তাই ইমসল তাকে অনেক মেরে পিটে বাইরে বার করে দেয়। তারপর সে ভাবতে থাকে যে এবার আমার টাইসনকে ছেড়ে সিয়ঞ্জয়ের দিকে ফোকাস করা উচিত। তারপর ভাবে যে আই থিঙ্ক সিয়ঞ্জয়ের সঙ্গে বন্ধুত্ব করার জন্য প্রথমে ওকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো উচিত। তারপর ইমসল যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেটা সিয়ঞ্জয় দেখে নিয়েছিল যে ইমসল তার সাথে
বন্ধুত্ব করতে চায়। ইমসল তো খুব খুশি ছিল যে এবার আমি এখান থেকেই শিয়ঞ্জয়ের সঙ্গে কথা বলবো, বাট তার হাসি তো কয়েক সেকেন্ডেই উধাও হয়ে যায় যখন দেখে যে শিয়ঞ্জয় রিকোয়েস্ট ক্যান্সেল করে দিয়েছে, যেটা দেখে তার মন ভেঙে যায়। সে ভাবে যে শিয়ঞ্জয় আমাকে একদম পছন্দ করে না। দেন এই সিনের সঙ্গে এই পার্ট শেষ হয়ে যায়। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে এই আমার নেক্সট পার্টে, ততক্ষণের জন্য বাই বাই।